ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিক খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ, পাহাড়ের হাতছানি কিংবা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, চা বাগান কিংবা বিস্তীর্ণ হাওরের নয়নাভিরাম সৌন্দর্য কি নেই এ বদ্বীপে। পর্যটক আকর্ষণের এত উপাদান থাকা সত্ত্বেও অনেকটাই পিছিয়ে এই খাত। বিশ্বের জিডিপিতে পর্যটন খাতে অবদান 11% হলেও বাংলাদেশে এই অবদান মাত্র 2 থেকে 3%। এসব নিয়ে ইসলামী ব্যাংক তালিকাতায় আজকের আলোচনার বিষয় পর্যটনে গতি আসবে কবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের মহাসচিব তৌফিক রহমান। আপনারা দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতায়। শুরুতে আবু তাহের মোহাম্মদ জাবের, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে প্রশ্নটা সচরাচর করে আসছি, এখনো করতে চাই, সেটা হচ্ছে যে এই যে অপার সম্ভাবনার একটা খাত আমাদের পর্যটন শিল্প, মানে এই খাতে ব্যাপক সম্ভাবনা আছে, কিন্তু যে পরিমাণ সম্ভাবনা আছে সে তুলনায় হয়তো আমরা এখনো পর্যন্ত অতটা এগিয়ে যেতে পারিনি। এর নেপথ্য কারণটা আপনার অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করেন। নেপথ্য ঠিক না, মানে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আসলে একটা জায়গায় পর্যটন বিকশিত হওয়ার জন্য অনেকগুলো বিষয় এর সাথে যুক্ত। শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অথবা যারা ট্যুরিজম নিয়ে কাজ করেন তাদের চেষ্টার উপরেই কিন্তু সবকিছু নির্ভর করে না, আরো অনেকগুলো ফ্যাক্টর এর সাথে যুক্ত। এবং আমাদের দেশে ট্যুরিজমের জন্য যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, তারপরে হচ্ছে আমাদের পর্যটকদের এখানে অবস্থান কতটা সুন্দর, কতটা তারপরে ভালো অভিজ্ঞতা নিয়ে আসছে, এগুলো বিশেষ করে বিদেশি পর্যটক। আমাদের অভ্যন্তরীণ পর্যটন আমরা মনে করি যে অনেক বিকশিত হয়েছে। প্রায় 3 কোটি দেশীয় পর্যটক এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন। এটা আপনারা জানেন যে আমাদের পর্যটন এলাকাগুলো বিশেষ বিশেষ সময়ে, বিশেষ করে দুদিন ছুটির সাথে আরেকদিন ছুটি যুক্ত হলে সেখানে ধারণ ক্ষমতার বাইরে পর্যটক ভ্রমণ করে থাকে। সেদিক থেকে আমাদের পর্যটন, ডোমেস্টিক পর্যটন অনেক বেশি বেগবান বলে আমরা মনে করি। কিন্তু আন্তর্জাতিক পর্যটনের যে বিষয়টা সেটা হচ্ছে 2022 সালে আমরা দেখেছি যে প্রায় 5,29,000 পর্যটক আমাদের দেশে ভ্রমণ করেছেন এবং 2023 সালে 6,55,000। এটা আমাদের দেশের যে প্রায় 1,498টা পর্যটন আকর্ষণ আছে বলে আমরা দাবি করি, সেই তুলনায় খুবই নগণ্য। তো আমরা আশা করি এই পর্যটকের সংখ্যা বাড়বে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে বিভিন্ন দেশ আমাদের দেশে পর্যটক তার দেশের নাগরিকদের আসার ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তো এটা আমাদের একটা কঠিন সমস্যা। তো আমরা মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ব্যক্তিগত ইমেজ যেটা, সেটার উপর ভিত্তি করে এখন অ্যালার্টগুলো উড্র হবে। আমরা আমাদের ট্যুরিজম বোর্ড থেকে আমাদের মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, এর সাথে পর্যটন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও এই বিষয়ে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করি ট্রাভেল অ্যালার্টগুলো উঠবে এবং উঠলে পরে আমাদের বিদেশি পর্যটকের পরিমাণ বাড়বে। এটা একটা বড় সংকট, ট্রাভেল অ্যালার্ট। আরেকটা বিষয় যেটা আমাদের দেশে যেটা আমরা বলছি যে আমাদের যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সংকট। যেখানে আমাদের যেটা পাবলিক ট্রান্সপোর্ট, সেখানে যথেষ্ট স্মুথ যোগাযোগ ব্যবস্থা নাই এবং রাস্তাঘাটও ভালো নয়, সেটাও একটা সমস্যা। আরেকটি বিষয় যেটা যে আমাদের বড় বড় পর্যটন এলাকা ছাড়া অন্যান্য জায়গায় আবাসন ব্যবস্থাও কিন্তু যথেষ্ট উন্নত নয়। এবং আমরা এখন চেষ্টা করছি আমাদের কমিউনিটি বেসড ট্যুরিজমটি গড়ে তোলার জন্য, যাতে করে বিদেশি পর্যটকরা আসলে কমিউনিটির সাথে থাকতে পারে এবং এর মাধ্যমে আমরা বিদেশি পর্যটকটি একটু বেশি পাবো বলে আমরা মনে করি। আমরা কিছু জায়গায় তৈরি করেছি, আমরা আরো অনেকগুলো জায়গায় কাজ করবো এই বিষয় নিয়ে। থ্যাংক ইউ। নিশ্চয়ই। তৌফিক রহমান, শুনলেন আবু তাহের মোহাম্মদ জাবের বেশ কিছু তার বিশ্লেষণ তুলে ধরেছেন যে বিদেশি দেশের মধ্যে যা পর্যটকগুলো আছে, আন্তঃপর্যটকের সংখ্যাটা বেড়েছে, বিভিন্ন এলাকায় ভ্রমণের সংখ্যাটা, কিন্তু সেই তুলনায় বিদেশি পর্যটককে আমরা টানতে পারছি না। আপনি দীর্ঘদিন নিয়ে ট্যুরিজম নিয়ে কাজ করছেন, ট্রাভেল অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করছেন, সেটা মহাসচিব আপনি। আপনার অভিজ্ঞতার আলোকে যেটা আমি একটি বিষয়কে বিশ্লেষণ করতে বলি, সেটি হচ্ছে
এই যে দেশের অভ্যন্তরে ট্যুরিজমটাকে আমরা অবকাঠামো ক্ষেত্রে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে এই কথা নিঃসন্দেহে বলা যায়, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে কক্সবাজার বা পার্বত্য এলাকাগুলোতে। সেক্ষেত্রে বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য সরকারি পক্ষ থেকে নানান সময় অনেক সহায়তা দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের যে ট্যুর অপারেটরগুলো আছে তারা কতটুকু মানে দায়িত্ববান, এবং সেক্ষেত্রে তারা কতটুকু তৈরি আছে তাদেরকে টানতে গেলে, আকৃষ্ট করতে? জি জি, আপনাকে ধন্যবাদ। আমি আমাদের সিও মহোদয়ের বক্তব্য শুনছিলাম। আসলে একটি দেশের সামগ্রিক উন্নয়ন কিংবা যদি আমি বৈদেশিক মুদ্রা আরোহণের কথা বলি, অর্জনের কথা বলি, যদি আমি আহ, কর্মসংস্থানের কথা বলি, কিংবা যদি আমি একটি ইতিবাচক ভাবমূর্তির কথা বলি, সবকিছু কিন্তু আনতে পারে যে সেক্টরটা, সেটা হচ্ছে আসলে এই আমাদের ইনবাউন্ড সেক্টর বা পর্যটন সেক্টর, যারা বিদেশিদেরকে নিয়ে আমরা বলছি, যারা এখানে আসে। তো সেই যে জিনিসটা আসলে খুব সহজ জিনিস না। মানে একজন বিদেশি পর্যটক যখন একটা দেশে ভ্রমণ করতে চায়, তখন সে কিন্তু একটু অ্যানালাইসিস করে, মানে আমরা যেটাকে বলি কম্পিটিটিভ অ্যানালাইসিস। ধরেন একজন একটা বিচ নিয়ে যেতে চায়, তো সে তখন কিন্তু বাংলাদেশে কক্সবাজার বিচটা এত বড়, লম্বা, ব্রোকেন, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ও যখন এই মিডিয়াগুলোতে সার্চ করে, গুগলে সার্চ করে, করে সে কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে চায় যে বাংলাদেশে আমি কি পাবো, আমি ইন্ডিয়াতে কি পাবো না, গোয়াতে কি পাবো না, বা মালদ্বীপে কি পাবো, বা শ্রীলঙ্কায় কি পাবো। কারণ আমাদের কম্পিটিটিভ কান্ট্রিগুলি হচ্ছে আমাদের আশেপাশের যে দেশগুলি। তো সেই কম্পিটিটিভ অ্যানালাইসিসে গিয়ে অনেক ক্ষেত্রেই কিছু কিছু পয়েন্টে আমরা পিছিয়ে পড়ি। পিছিয়ে পড়ি, এটার কারণ হলো, একটা বড় কারণ আমি বোধ করি, সেটা হচ্ছে যে প্রপার মার্কেটিং এন্ড প্রমোশন। মানে একটা দেশকে তুলে ধরে, যে ধরেন পৃথিবীতে অনেক অনেক দেশ আছে যে দেশগুলিতে হয়তো খুব বেশি পর্যটন এলিমেন্ট নাই, কিন্তু শুধুমাত্র মার্কেটিং এন্ড প্রমোশনের কারণে সে কিন্তু একদম পৃথিবীর 1 2 3টা দেশে চলে গেছে। ধরেন আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, যে সিঙ্গাপুরে ধরেন ন্যাচারালি কিন্তু খুব বেশি কিছু নাই, সবকিছু হয়তো ম্যানমেড, কিন্তু প্রমোশন এন্ড মার্কেটিং এ এত বেশি স্ট্রং ওরা, যে আমরা সবসময় কোথাও যাওয়ার কথা ভাবলেই বা পর্যটকরা ভাবলেই সিঙ্গাপুরের কথা মাথায় আসে। আবার সিঙ্গাপুরে গিয়ে কিন্তু 2 দিন বা 3 দিনের বেশি কিছু থাকার মতো বা অ্যাক্টিভিটিস খুব বেশি কিছু নাই। কিন্তু ওই যে মার্কেটিং এর প্রমোশন, এই জায়গাটা আমাদের একটা ল্যাকিংস আছে। এটা আমি আমি ট্যুরিজম বোর্ড বা পর্যটন মন্ত্রণালয়কে দোষ দেই না, এটা হচ্ছে একটা সামগ্রিক দেশের প্রায়োরিটি সিলেকশনের মতো একটা বিষয়। যেহেতু পর্যটনটা এখনো অন্যান্য অনেক আমাদের প্রায়োরিটি সেক্টর আছে বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে, ফলে মার্কেটিং এন্ড প্রমোশনের জন্য যে বাজেটটা করা দরকার প্রতি বছর, সেই বাজেটটাও খুব অপ্রতুল। যদিও আমি বলবো যে ট্যুরিজম বোর্ড চেষ্টা করছে 2010 সাল থেকে, প্রতিষ্ঠার পর থেকে, যে বিভিন্ন আন্তর্জাতিক মেলাগুলিতে অ্যাটেন্ড করতে। আমরা কোভিড এর সময় 2 3 বছর আসলে কোথাও অ্যাটেন্ড করা হয়নি, একবার নতুন করে আবার শুরু হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মেলাগুলোতে যাওয়া, এখানে রোড শো করা হচ্ছে, এখানে বিভিন্ন ফ্যাম ট্রিপ করা হচ্ছে। যে সমস্ত ট্রাভেল রাইটার আছে, ট্যুর অপারেটর আছে, তাদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। কিন্তু তারপর আমি মনে করি যে সামগ্রিকভাবে পর্যটনের জন্য যে পরিমাণ এফোর্ট, মার্কেটিং, প্রমোশন এগুলি যাওয়া দরকার, সেটা খুব বেশি হচ্ছে না। আমি আসলে পরশুদিন কাঠমান্ডু থেকে আসলাম, আমি একটা আন্তর্জাতিক একটা অ্যাওয়ার্ড প্রতিযোগিতা গিয়েছিলাম। আমি ওখানে এই যে আমাদের আশেপাশের যে দেশগুলি, ধরেন এই যে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশ, মানে এই জায়গাটা একেবারে আমাদের একদম পাশের দেশ। অথচ দেখেন আমাদের বাংলাদেশের আমরা আমরা কত লাকি যে আমাদের দুপাশে দুটা বড় দেশ আছে, একটা ভারত এবং একটা চায়না, যারা সারা পৃথিবীর 60 থেকে 70% টুরিস্ট ওদের দেশ থেকে যায়। কিন্তু আনফরচুনেটলি এই দুটা দেশে কিন্তু আমরা সে অর্থে মার্কেটিং করতে পারিনি। নিশ্চয়ই। এসে আরেকটি বিষয় যেটি মানে দেখুন, আপনি যে দেশগুলো উদাহরণ দিলেন, মালদ্বীপ বা সিঙ্গাপুরের কথা বলছিলেন, প্রকৃতি ওদেরকে দিয়েছে কম, কিন্তু প্রযুক্তির সাথে তার আধুনিকতার মিশেলে পর্যটকদের মন মানসিকতার সাথে নিরিখে সেগুলোকে চিন্তা করে তারা ওভাবে পর্যটন শিল্পটাকে গড়ে তুলেছে। কিন্তু প্রকৃতি আমাদেরকে দিয়েছে বেশি, কিন্তু আমরা সেই তুলনায় প্রযুক্তির ব্যবহার বলেন বা পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে পারছি না। এই জায়গায় পার্থক্যটাকে আপনি কিভাবে দেখবেন? না, আমি দুঃখিত, আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যে বিষয়টা হচ্ছে যে আমি বলছি যে আমাদের এখানে সম্ভাবনাটা অনেক প্রচুর আছে। আমি যদি পর্যটন দৃষ্টিকোণ থেকে দিই, আমাদের এখানে আন্তর্জাতিক মানের বেশ কিছু পণ্য আছে। ধরেন আমি যদি সুন্দরবনের কথা বলি, আমি কক্সবাজারের কথা বলি, আমি যদি আমাদের সিঙ্গেল লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি পাহাড়পুরের কথা বলি, আমাদের দেশের মানুষের কথা বলি, হসপিটালিটির কথা বলি, আমাদের কিন্তু প্রযুক্তি শেষ নেই। আমি সব প্রোগ্রামে গিয়ে বলি যে আমাদের এখানে দুটো প্রোডাক্ট নাই, একটা হচ্ছে বরফ নাই, আর একটা হচ্ছে মরুভূমি নাই। বরফ এবং মরুভূমি ছাড়া পৃথিবীতে ট্যুরিজমের যত ধরনের প্রোডাক্ট আছে, সফট অ্যান্ড হার্ড, সবকিছু তো বাংলাদেশের এখানে আছে। কিন্তু প্রবলেমটা হলো যে আমরা আমাদেরকে আসলে মেলে করতে পারিনি, আমরা আমাদের নিজেদেরকে পজিশনিং করতে পারিনি। আর আপনি যে কথাটা বললেন সোশ্যাল মিডিয়া কিংবা এই যে প্রযুক্তিগত দিক দিয়েও আমরা আসলে একটু পিছিয়ে আছি। আমরা অন্যান্য দেশগুলো যেভাবে প্রযুক্তিকে ব্যবহার করে তাদের পর্যটন পণ্যকে বিপণন করছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাটাও আমরা বোধ করি যে একটু সরকারি লেভেল থেকে একটু কম আছে। আমরা প্রাইভেট সেক্টর থেকে হয়তো কিছু কাজ করছি, কিন্তু আপনি জানেন যে এগুলি সবগুলি কিন্তু খুব বেশি
মানে কি বলা যায়, মানে প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয় এই জায়গাটার ক্ষেত্রে। তো আমি আশা করি যে আমাদের যে একটা দাবি ছিল দীর্ঘদিন ধরে, যে পর্যটন সেক্টরটা মাননীয় সরকারের যে টপ লেভেলের উপদেষ্টা কিংবা আমাদের প্রধানমন্ত্রী এই লেভেল থেকে পরিচালিত হোক, আমি মনে করি যে এইটা একটা বড় সুযোগ আমাদের এসছে। এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে যে আমাদের এই পর্যটন মন্ত্রণালয়টা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে কিন্তু ন্যস্ত আছে, মানে ওনার কাছেই কিন্তু আছে। আমি মনে করি যে এইটা অনেক বছর পরে আমাদের একটা বড় একটা অর্জন। আমরা যদি, আমি মনে করি যে ট্যুরিজম বোর্ডের সিও মহোদয় আছে এবং প্রাইভেট সেক্টরে আমরা সবাই আছি মিলে, যদি আমরা যদি একটা স্ট্র্যাটেজিগত একটা প্ল্যান করতে পারি। দেখেন 2022 সালে যখন শ্রীলঙ্কাতে এই ঘটনাটা ঘটলো, মানে শ্রীলঙ্কা তো এরকম একটা জনবিদ্রোহ হয়েছিল, তারপরে কিন্তু শ্রীলঙ্কা একটা 18 মাসের একটা কিন্তু র্যাপিড রিকভারি ট্যুরিজম প্ল্যান করেছিল, এবং এবং ওই আইনটা শুধুমাত্র কিন্তু তারা পর্যটন শ্রীলঙ্কা দিয়েই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক ঋণগুলোকে শোধ করে দিয়েছে, এবং এটা একটা এক্স্যাক্টলি, বিশাল আমাদেরও বাংলাদেশেও ব্যাপার, যেটা সেই চাইলে কিন্তু সুযোগটা আমরা এখন করতে পারি। আছে। হয়তো সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবারও এই বিষয়ে আলোচনা করব। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। টালি খাতায় আজকের আলোচনার বিষয় পর্যটনে গতি আসবে কবে। আমরা আবারও আলোচনায় ফিরছি। আবু তাহের মোহাম্মদ জাবের বিরতির আগে যেমনটি বলছিল যে তৌফিক রহমান, যে বিনিয়োগের একটা বিষয় আছে সেখানে, সেটি হচ্ছে দেশের অন্যান্য দেশে বিনিয়োগের ক্ষেত্রে যেখানে পর্যটন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়, সেখানে আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে সেই চিন্তাটা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় বিভিন্ন ব্যবসায়ের ক্ষেত্রে। এই যে বৈপরীত্যটা, এই জায়গাটাকে কিভাবে ঝুঁকিমুক্ত করা যায়? এখানে দুই ধরনের বিনিয়োগের বিষয়। একটা হচ্ছে পর্যটন খাতে বিনিয়োগ, যাতে পর্যটনের সুযোগ সুবিধাগুলো বাড়ে। এটি সাধারণত বেসরকারি বিনিয়োগ হয়ে থাকে। তো আমরা এই বিষয় নিয়ে আমরা কাজ করছিলাম। তো আমরা দেখেছি যে আমাদের দেশে বিনিয়োগের, যে বিশেষ করে আমাদের দেশে ট্যুরিজমের ক্ষেত্রে বিনিয়োগের রিটার্নটা খুবই ভালো, কিন্তু আমাদের যে কর অবকাশ সেখানে কিন্তু পর্যটন নেই। অর্থাৎ পর্যটন শিল্পে কেউ বিনিয়োগ করলে কর অবকাশ পাবে না। 2000 আমাদের যেটি আমাদের 2023 সালের রাজস্ব আইন, যেটা আমরা বলছি ট্যাক্স মানে কর আইন, সেখানে কিন্তু অনেকগুলো শিল্পের জন্য কর অবকাশ রয়েছে, কিন্তু ট্যুরিজম শিল্পটি এখানে নেই। এবং ট্যুরিজমের যে অবকাঠামো উন্নয়ন, সেখানেও কিন্তু কর অবকাশের সুযোগ নেই। সেই জন্য এই ক্ষেত্রে বিনিয়োগ করে মানে আর্থিক সুবিধাটা, কর অবকাশের সুবিধা কেউ পাচ্ছেন না এখন। অতীতে কিন্তু এটা ছিল। আরেকটি বিষয় হচ্ছে, যেটা আমরা বলি যে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে আমাদের যে বিদেশি বিনিয়োগ যারা করবে তাদের এক্সিট পলিসি কি হবে, এই বিষয়টার ক্ষেত্রেও কিন্তু অস্পষ্টতা রয়েছে। তো আমরা এই বিষয় নিয়ে কাজ করছি। এটা হচ্ছে একটা বিনিয়োগ। আরেকটা বিনিয়োগ সেটা হচ্ছে, যেটা তৌফিক রহমান সাহেব বললেন, যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্র্যান্ডিং করতে চাই বাংলাদেশের ট্যুরিজমকে অথবা বাংলাদেশকে, তাহলে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করার প্রয়োজন রয়েছে। কিন্তু বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যে বাজেট, এর মাধ্যমে আমরা কিন্তু ব্যাপক ব্র্যান্ডিং করতে পারি না। কিন্তু আমাদের আশেপাশের দেশগুলো কিন্তু প্রচুর তাদের সেখানে বরাদ্দ রয়েছে অনেক, এবং তারা ব্যাপকভাবে ব্র্যান্ডিং করে। এই জন্য আমরা মনে করি যে ট্যুরিজমটাকে একটা অত্যন্ত প্রায়োরিটি হিসেবে, অর্থাৎ আমাদের দুইটা বিষয়, একটি হচ্ছে ট্যুরিজমের মাধ্যমে, যেটা তৌফিক রহমান সাহেব বললেন, যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কর্মসংস্থান হবে। আমরা দেখেছি যে 2030 সাল নাগাদ এই সেক্টরে 72,85,000 লোক কাজ করবে, এবং 2040 সাল নাগাদ এখানে প্রায় 2,19,00,000 লোক কাজ করবে। অর্থাৎ আমাদের কর্মসংস্থানের এটা একটা বিরাট জায়গা। অতএব আমরা যদি ব্যাপকভাবে ব্র্যান্ডিং করি, তাহলেই কিন্তু আমাদের বিদেশি পর্যটক আসবে বেশি, এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। নিশ্চয়ই, মানে ব্র্যান্ডিং এর কোনো বিকল্প নেই। আপনি থাকুন আমাদের সাথে। তৌফিক রহমান, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, আমরা প্রত্যেক বছর দেখি ট্যুরিজম ফেয়ার করা হয়, এবছরে করা হয়েছে আইসিসিবি কনভেনশন হলে 3 দিন ব্যাপী। সেখানে একটি বিষয় লক্ষণীয়, যে দেশের বাইরের যে ট্যুর অপারেটরগুলো আমাদের দেশে আসে, তাদের পর্যটন ব্যবস্থাটা যেভাবে তুলে ধরে, ঠিক তার বিপরীত আমরা যারা ডোমেস্টিক ট্যুরিজমটাকে আমরা সেভাবে, মানে আমরা কতটা হাইলাইট করতে পারি সব ট্যুরিজম ফেয়ারের মাধ্যমে? না, একটা জিনিস হচ্ছে যে এই জাতীয় ফেয়ার গুলিতে হবে বা ফেয়ার গুলি আয়োজনও করতে হবে।
ফেয়ারগুলো আয়োজন না করলে আমরা আমাদের নিজের পড়াশোনাকে সম্মুখীন করি, মানুষ কি করবে, বাইরে ছড়িয়ে দিতে হবে। তো এই যে তো মেলাগুলির প্রয়োজন আছে, এবং আমাদের এখানে বেশ কয়েকটা মেলা হয়। দেশের মধ্যে মেলা যেটা হয় সেটা হলো যে দেশের অভ্যন্তরীণ যে পর্যটনের জন্য একটা বড় ভূমিকা রাখে। কিছু কিছু বায়াররা যদি আসে সেক্ষেত্রে এটা বিদেশি পর্যটক মানে ইনবাউন্ড ট্যুরিজমের জন্য একটা বড় ভূমিকা রাখে, কিন্তু সবচেয়ে বেশি যেটা উপকার হয় সেটা হলো যে আউটবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে, মানে দেশের মানুষ তো এখন প্রচুর দেশের বাইরে যাচ্ছে, হ্যাঁ, প্রায় 20-25 লক্ষ লোক দেশের বাইরে যাচ্ছে, তাদের জন্য একটা বড় উপকার হয়। কিন্তু আমরা যে মনে করি যে আমাদেরকে একদম টার্গেট ওয়েতে ইনবাউন্ড ট্যুরিজমটাকে মাথায় রেখে, অর্থাৎ বিদেশি পর্যটকরা বাংলাদেশে আসা কি করে আসতে পারে, বেশি করে বেশি বেশি বায়ার নিয়ে আসা উচিত, বেশি মিডিয়া নিয়ে আসা উচিত, সেখানে আসা উচিত, এবং দেশের বাইরেও বিভিন্ন মেলা, যেটাকে আমরা বলি টুরিস্ট জেনারেটিং মার্কেট, সোর্স মার্কেট, এই মার্কেট সবচেয়ে বেশি যেটা করা উচিত এই মুহূর্তে আমি মনে করি সেটা হচ্ছে যে কোভিড এর পরে সমস্ত এক্সপার্টরা বলছে যে আমাদের এখানে লং হল ট্যুরিজমটা বা দূরবর্তী ট্যুরিজমটা কম হবে, আমাদের একটু রিজনাল ট্যুরিজম কিংবা ক্রস বর্ডার ট্যুরিজমের দিকে একটু বেশি যেতে হবে। ফলে আমি মনে করি যে আমাদের যে চারপাশের যে দেশগুলি আছে তাদের কাছে যেতে হবে। মানে এটা মানে এই নয় যে আমি নেপালের ট্যুরিস্ট বাংলাদেশে আনবো বা শ্রীলঙ্কার ট্যুরিস্ট বাংলাদেশে আসবো, বিষয়টা তা না। বিষয়টা একটা তো আছেই, এর বাইরে যেটা আছে সেটা হলো জয়েন্ট মার্কেটিং এন্ড প্রমোশন। ধরেন বাংলাদেশ আর নেপাল মিলে একটা ট্যুর চক আউট করলো যে বুদ্ধিস্ট ট্যুরিজম ইন বাংলাদেশ, কিংবা এ টেল অফ টু সিটিজ কাঠমান্ডু ঢাকা, কিংবা ধরেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অপারেটর মিলে আমরা একটা ট্যুর তৈরি করলাম, জয়েন্ট একই প্রোডাক্ট দিয়ে জয়েন করলাম। আমাদের যে সবচেয়ে সুবিধা হচ্ছে এই রিজনে আমরা কিন্তু কানেক্টেড, কানেক্টিভিটি নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের এখানে ইন্ডিয়া হয়ে আপনি বাই রোডে নেপাল যেতে পারবেন, ভুটান যেতে পারবেন, বাই এয়ারে আপনি মালদ্বীপের কাছে যেতে পারবেন, আপনি আর আমরা সংস্কৃতিগতভাবে উপমহাদেশের মধ্যে কিছুটা মিল আছে, সেটাকেও আমরা কাজে লাগাতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আজকে আমাদের টালিখাতে এসে। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।